আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা প্রিভিয়াস ভিডিওতে আইএসটিকিউবি চ্যাপ্টার 4 থেকে লার্ন করছিলাম। আজকেও আমরা চ্যাপ্টার 4 থেকেই লার্ন করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। আজকে আমরা লার্ন করব ডিসিশন টেবিল। সো ডিসিশন টেবিলটা আসলে কি? ডিসিশন টেবিলটা হলো আমাদের যখন কোনো কমপ্লেক্স রিকোয়ারমেন্ট থাকে, যেই রিকোয়ারমেন্টে প্রচুর পরিমাণে লেখা রয়েছে প্যারাগ্রাফ আকারে, এবং যেই রিকোয়ারমেন্টের মাধ্যমে আমাদেরকে কমপ্লেক্স বিজনেস লজিক কভার করার প্রয়োজন পড়ে, তখন আমরা এই ডিসিশন টেবিলটা ইউজ করি। ডিসিশন টেবিলের মূল যেই জিনিসগুলো থাকে সেটা হলো যে আমাদেরকে প্রথমে অ্যানালাইজ করতে হয় রিকোয়ারমেন্টটা কী আছে। তারপরে এই ডিসিশন টেবিলের দুইটি পার্ট থাকে। এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পরে এই দুইটি পার্ট আমাদেরকে ডিফাইন করতে হয়। একটা হলো কন্ডিশনস আর একটা হলো অ্যাকশনস, এবং আমাদেরকে ডিসিশন টেবিলটা বিল্ড করতে হয়। আইএসটিকিউবি এক্সামেও অনেকটা এই সেম কাজই করা লাগে। আমাদেরকে অনেক ক্ষেত্রে ডিসিশন টেবিল দিয়ে দেওয়া হয় এবং সেখানে কিছু ইনকমপ্লিট পার্ট থাকে। কি কি ইনকমপ্লিট আছে বা এক্সট্রা কয়টা টেস্ট কেস লাগবে, এই ধরনের কিছু কোশ্চেন থাকে। অথবা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করা হয়, জাস্ট কন্ডিশনটা দেওয়া থাকে, অ্যাকশন কী হবে সেটা দেওয়া থাকে, সেখান থেকে টোটাল কয়টা 100% কাভারেজের জন্য টেস্ট কেস প্রয়োজন, এই ধরনের কোশ্চেন আমাদের আইএসটিকিউবিতে থাকে। সো এই যে এখানে বলে দিয়েছি, ইন আইএসটিকিউবি কোশ্চেন্স দ্য ডিসিশন টেবিল ইজ অলরেডি বিল্ড অ্যান্ড ভেরি অফেন ইউ নিড টু অ্যানালাইজ ওয়েদার ইট ইজ বিল্ড কারেক্টলি অর নট, ফাইন্ড এনি মিস্টেক ইন দ্য ডিসিশন টেবিল or simplify calculation the coverage, মানে 100% coverage হয়েছে কিনা অথবা কতটুকু coverage হয়েছে। and do this we still need to know how to build a decision table। এখানে আমি একটু লিখে দিয়েছি, a decision table displays business logic in a concise and readable way। যেটা বলছিলাম শুরুতে, যখন আমাদের রিকোয়ারমেন্টটা অনেক বড় থাকে, সেইখান থেকে অনেক ধরনের কমপ্লেক্স বিজনেস লজিক থাকে, সেটাকে মোস্ট রিডেবল ওয়ে বানানোর জন্যই আমরা এই ডিসিশন টেবিলটা মেক করি, এবং আমরা মেক শিওর করি যাতে করে আমাদের কোনো টেস্ট কেস ছুটে না যায়। চাইলে তো আমরা নর্মালি টেস্ট কেস লেখা শুরু করতে পারি, বাট ডিসিশন টেবিল মেড করার পরে আমরা যদি টেস্ট কেসগুলো লিখি তাহলে আমরা এতটুকু শিওর হতে পারি যে না, আমরা একটা ফর্মাল ওয়েতে ডিসিশন টেবিলটা মেকের মাধ্যমে 100% টেস্ট কেস কাভারেজ তৈরি করছি। এইভাবে করে ডিসিশন টেবিলের একটা পার্ট আমাদেরকে দিয়ে দেওয়া হতে পারে, বা দুইটা পার্ট আমাদের দিয়ে দেওয়া হতে পারে। আমাদেরকে কন্ডিশনসগুলো দিয়ে দেওয়া হবে এবং অ্যাকশন কী হবে এই কন্ডিশন ফিল হলে সেটাও আমাদের দিয়ে দেওয়া হতে পারে। আচ্ছা, এখানে আমাদের যেই রিকোয়ারমেন্টটা রয়েছে সেই রিকোয়ারমেন্টটাকে যদি আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে যে রেজিস্টার ইউজার্স অ্যান্ড গেস্ট ইউজার মে টেক পেমেন্ট বাই ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অর ইউজিং এ ক্রেডিট কার্ড। আচ্ছা, তাহলে এখানে আমরা এখান থেকে নর্মালি টেস্ট কেস বানাতে চাইতাম, কিভাবে বানাতাম? সো আমরা রেজিস্টার্ড ইউজার একটা পেলাম, আমরা একটা গেস্ট ইউজার পেলাম যারা হলো আনরেজিস্টার্ড ইউজার্স, এবং দুইটা পেমেন্ট মেথড পেলাম, একটা হলো ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা হলো ক্রেডিট কার্ড। আচ্ছা, ডিউ টু রেস্ট্রিকশন ইম্পোজড বাই এ থার্ড পার্টি সার্ভিস ব্যাঙ্ক ট্রান্সফার শুড বি রিজেক্টেড ফর গেস্ট ইউজার্স। তাহলে এখানে আমরা একটা অ্যাকশন পেলাম যে ব্যাঙ্ক ট্রান্সফার হবে কি হবে না, রিজেক্টেড হবে কি হবে না। দেন ব্যাঙ্ক ট্রান্সফার আর অলসো লিমিটেড টু পেমেন্ট আপ টু $100। এখানে আরও একটা কন্ডিশন পেলাম যে ব্যাঙ্ক ট্রান্সফারটা ট্রাই করা হচ্ছে এই ব্যাঙ্ক ট্রান্সফারটা $100 উপরে না নিচে। পেমেন্ট অ্যাবভ 100 শুড বি রিজেক্টেড আনলেস দে আর পেড বাই ক্রেডিট কার্ডস। এবং $100 উপরে যদি ক্রেডিট কার্ড দিয়ে পে করে তাহলে আমাদের রিজেক্ট হবে। সো অনেক কমপ্লেক্স একটা সিনারিও। এখান থেকে যদি নর্মালি আমরা ম্যানুয়ালি টেস্ট কেস বানাতে যাই, আমরা কি করব? আমরা ফার্স্টে কন্ডিশন দিব হয়তো বা রেজিস্টার্ড ইউজার্স ব্যাঙ্ক ট্রান্সফার করছে, পেমেন্ট সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না, আবার আনরেজিস্টার্ড ইউজার্স ব্যাঙ্ক ট্রান্সফার করছে, সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না। এভাবে চাইলে আমরা টেস্ট কেস বানাতে পারি, কিন্তু এখানে আমাদের ক্রুশাল বিজনেস ছুটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই আমরা এই ডিসিশন টেবিলটা তৈরি করি। ওকে, সো আমরা আমাদের এই রিকোয়ারমেন্ট থেকে আমাদের ডিসিশন টেবিলের মূল যে কন্ডিশনস এবং অ্যাকশনস এগুলো প্রথমেই বের করে নিব। মোস্ট অফ দ্য কেসেসে আইএসটিকিউবির এক্সামে এগুলো দেয়াই থাকে। তাহলে আমরা কি পেলাম যে আমাদের 1 নম্বরের কন্ডিশন কি, যে ইউজার ইজ রেজিস্টার্ড অর নট।
আচ্ছা এইখানে আচ্ছা ওই পার্টটাতে পরে আসছি আমরা। এবং দ্বিতীয় যে কন্ডিশন সেটা হলো পেমেন্ট টাইপ কি আমার ক্রেডিট কার্ড অর ব্যাঙ্ক ট্রান্সফার। এবং তৃতীয় কন্ডিশন হলো আমরা $100 নিচে করছি নাকি $100 উপরে করছি। এবং অ্যাকশন আমার কি হবে, হয় পেমেন্ট হবে অথবা হবে না, এর বাইরে আর কোনো অ্যাকশন নেই। এই পার্টটা একটু আগে দেখিয়ে নিই, সেটা হলো যে ডিসিশন টেবিল তৈরি করার সময় মোস্ট অফ দ্য কন্ডিশনই আমরা ট্রু ফলস আকারে পাবো, ইয়েস অথবা নো, ট্রু অথবা ফলস আকারে পাবো, হয় এটা করছে অথবা এটা করে নাই। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন পাবো যেগুলো আসলে নট রিকোয়ার্ড বা ইরিলেভেন্ট, কোনো একটা পার্টিকুলার রিজনে ইরিলেভেন্ট। সো মোস্ট অফ দ্য কেসেসে আমরা যখন আইএসটিকিউবির কোশ্চেন দেখব, ডিসিশন টেবিল যদি সেখানে বানানো থাকে ওয়াই, টি অথবা এক্স এগুলো থাকবে। ওয়াই আর টি মোস্ট অফ দ্য কেসেসে আমাদের যে কন্ডিশনগুলো থাকে সেইখানে থাকবে, আর এক্সটা নর্মালি মেনশন করে যে কন্ডিশনটার কারণে অ্যাকশনটা হলো কি না। যদি অ্যাকশনটা হয় তাহলে এক্স তারা দিয়ে দেয়, কোনো একটা পার্টিকুলার অ্যাকশন যদি হয়। আর এন আর এফটা কন্ডিশনে থাকে নো অথবা ফলস মিন করে, আর ব্ল্যাঙ্ক মানে হলো পার্টিকুলার অ্যাকশনটা হয়নি, কোনো একটা কন্ডিশন মিস হয়ে যাওয়ার কারণে পার্টিকুলার কন্ডিশনটা হয়নি। এবং এরকম ড্যাশ চিহ্ন অথবা n/a নট অ্যাপ্লিকেবল থাকে অনেক ক্ষেত্রে, যখন কোনো একটা কন্ডিশন ওই পার্টিকুলার অ্যাকশন পারফর্মের জন্য ইরেলিভেন্ট, প্রয়োজন নেই, বা ওইটা আসলে হলেও যা না হলেও তা, সেগুলোর ক্ষেত্রে এই ধরনের একটা সাইন থাকে। এক্সামে আমরা এই জিনিসটা লক্ষ্য করব। তো আমরা এখানে আরেকটা বিষয়, সেটা হলো কন্ডিশন আমরা যখন নর্মালি তো আইএসটিকিউবি দিয়েই দিবে, বাট আমরা যখন নর্মালি ফুল একটা একদম স্ক্র্যাচ থেকে একটা ডিসিশন টেবিল বানাবো, আমরা কন্ডিশন এবং অ্যাকশনগুলোকে পাশাপাশি রাখবো, ছড়িয়ে ছিটিয়ে রাখবো না। সো প্রথমে সবচাইতে বেটার বা মোস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো কন্ডিশনগুলোকে প্রথমে রাখা, অ্যাকশনটাকে নিচের দিকে রাখা। একটা হোক বা একাধিক হোক, অ্যাকশনগুলোকে আমরা নিচের দিকে রাখবো। আর এই কন্ডিশনগুলো কোন কন্ডিশনটা আসলে কোথায় বসবে এটার সাথে ডিসিশন টেবিল মেকিংয়ের খুব একটা তফাৎ হয় না, খুব একটা বলতে কি কোনো তফাতই হয় না। যেমন ইউজার রেজিস্টারটা আমরা যদি প্রথমে রাখি একটা প্রথম কন্ডিশন হিসেবে, অথবা এটাকে যদি একটা সেকেন্ড কন্ডিশন হিসেবে রাখি, আমাদের যেই ডিসিশন টেবিলটা দেখতে হয়তো একটু চেঞ্জ হবে, কিন্তু টেস্ট কেস কাউন্টের ক্ষেত্রে, কাভারেজের পার্সেন্টেজের ক্ষেত্রে আসলে কোনো চেঞ্জ হবে না। তবে যদি আমরা পসিবল হয়, আমরা যদি রিলেভেন্ট বা প্রিরিকুইজিট কন্ডিশনগুলোকে যদি আমরা শুরুর দিকে রাখতে পারি, বা অপশনাল কন্ডিশনগুলোকে যদি আমরা শেষের দিকে রাখতে পারি, এটা আমাদের জন্য বেশি ভালো হয়। বাট আমরা উল্টোপাল্টা করে দিতে পারি, এতে কোনো প্রবলেম নেই। এবং আমি যেটা বলছিলাম যে মোস্ট অফ দ্য কেসেসেই ওয়াই এন বা ইয়েস এবং নো এই ফরম্যাটে থাকে, কিন্তু ব্যাপারটা যে সবসময় এরকম হয় তা না। মোস্ট অফ দ্য কন্ডিশনগুলাই ইয়েস নো দিয়ে ফিল করা যায়, বাট কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোকে আমাদের পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড বা কোনো কিছু দিয়ে ফুলফিল করতে হয়। ফর এক্সাম্পল আমাদের যে ব্যাঙ্ক ট্রান্সফার, এখন ব্যাঙ্ক ট্রান্সফার কি এই যে ট্রান্সফার প্রসেসটা কি ব্যাঙ্ক ট্রান্সফার ছিল না ক্রেডিট কার্ড ছিল, এটাকে তো ইয়েস নো দিয়ে আসলে করা যাবে না, কারণ কন্ডিশন কিন্তু সেম, যে পেমেন্ট টাইপ। কন্ডিশন কিন্তু আমার ব্যাঙ্ক ট্রান্সফার বা ক্রেডিট কার্ড না, কন্ডিশন হলো পেমেন্ট টাইপ। সো পেমেন্ট টাইপটা যদি আমরা ইয়েস নো বলি তাহলে কিন্তু প্রপারলি বোঝা যাবে না কী টাইপের পেমেন্ট টাইপ। এই কারণে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম অ্যাক্রোনেম বা শর্ট ফর্ম দিয়েও আমাদের থাকতে পারে এক্সামের মধ্যে। আমাদের আজকের এই যে এখন আমি যে এক্সাম্পলটা দেখাবো, এইটা দেখানোর জন্য আমি ব্যাঙ্ক ট্রান্সফারকে বিটি আর ক্রেডিট কার্ডকে সিসি আকারে মেনশন করছি। যেটা আমি সাজেস্ট করব, এটা যদিও কোনো হার্ডকোর রুল না, দুইভাবেই আমরা করতে পারি। আমি এখন যেটি বলবো সেটি হলো মানে আমরা প্রথম যে টেস্ট কেসটা বানাবো মোস্ট নেগেটিভ থেকে যদি বানাই তাহলে আমাদের জন্য একটু ইজি হয়। আমি পার্টিকুলারলি দেখেছি আমরা চাইলে মোস্ট পজিটিভ থেকেও বানাতে পারি। মোস্ট পজিটিভ বলতে এটাই বোঝাচ্ছি আমাদের সবগুলো কন্ডিশন ট্রু হবে এবং আমাদের অ্যাকশন যেটা সেটাও ট্রু হবে। এটা হলো মোস্ট পজিটিভ কন্ডিশন। আর মোস্ট নেগেটিভ কন্ডিশন হলো আমাদের সবগুলো কন্ডিশন নেগেটিভ হবে বা নো হবে, এবং বা যেটা হলো নেগেটিভ ধরনের হবে, এবং আমাদের অ্যাকশনটাও ফলস হবে। এটা দিয়ে করলে হয় কি আমাদের ডিসিশন টেবিলটা তৈরি করতে একটু ইজি হয়। বাট সবসময় আপনারা যে এটাই ফলো করতে হবে বিষয়টা তা না, আপনারা আপনাদের সুবিধা মতো ফলো করতে পারেন। বাট যেটা দিয়েই শুরু করুন না কেন, আস্তে আস্তে আপনারা ঠিক তার অপোজিট দিকে যেতে থাকবেন। যদি মোস্ট পজিটিভ দিয়ে শুরু করেন একদম আস্তে আস্তে মোস্ট নেগেটিভের দিকে যেতে থাকবেন, মোস্ট নেগেটিভে যদি শুরু করেন আস্তে আস্তে মোস্ট পজিটিভের দিকে যেতে থাকবেন।
আচ্ছা, আমাদের যেই কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলোকে আমরা যদি এখন ডিসিশন টেবিলে বানাই তাহলে আসলে কেমন হয় প্র্যাকটিক্যালি আমরা সেটা একটু দেখি। সো আমাদেরকে বলা হয়েছিল যদি রেজিস্টার্ড ইউজার হয় এবং পেমেন্ট টাইপ যদি ব্যাঙ্ক ট্রান্সফার হয় এবং তার অ্যামাউন্ট যদি $100 নিচে হয় তাহলে পেমেন্ট প্রসেস হবে না। তাহলে আমরা প্রথমেই সবগুলোকে নেগেটিভ করে নিলাম, ব্যাঙ্ক ট্রান্সফারটা নিলাম, কারণ ব্যাঙ্ক ট্রান্সফারটা নেগেটিভ একটা ভাইব দিচ্ছিল আমাদেরকে। দেন আমরা 1 বাই 1 আস্তে আস্তে ট্রু এর দিকে যাব। আমরা কিন্তু কন্ডিশনের দিকে দেখছি, আমাদের মেইন টার্গেট থাকবে হলো কন্ডিশনটাকে মোস্ট ফলসের দিকে রাখা এবং অ্যাকশনটাও নেগেটিভ সাইডেই থাকবে, আস্তে আস্তে পজিটিভ সাইডে যাবে। ওকে, আমরা যদি একটু ফুল ভিউটা দেখি, আসলে ফুল ভিউটা দেখলে আমাদের জন্য বেশি ভালো হবে। দেন নেক্সটে আমরা কি করলাম যে আমরা ঠিক আছে আমাদের এবং একদম লোয়ার পার্ট থেকে যদি আমরা নেগেটিভটা স্টার্ট করি তাহলে বেটার হয়। তো প্রথমে আমরা ফলস মানে রেজিস্টার্ড ইউজার না, ব্যাঙ্ক ট্রান্সফার এবং অ্যামাউন্ট $100 নিচে। দেন সেকেন্ড ফেজে আমরা এই অ্যামাউন্ট পার্টটাকে ট্রু করে দিলাম। তো আমাদের রিকোয়ারমেন্টের সাথে যেটা হবে কি হবে অ্যাকশনটা, যে আনরেজিস্টার্ড ইউজার্স ব্যাঙ্ক ট্রান্সফার $100 চাইতে ছোট অ্যামাউন্ট করছে, স্টিল কি তারা করতে পারবে? না, করতে পারবে না। আমাদের রিকোয়ারমেন্টটা এভাবে ছিল না, আমাদের কিন্তু এই লাস্ট যে কন্ডিশন তার জন্য ট্রু ফলস দুইটা কম্বিনেশন হয়ে গেছে, এর বাইরে কিন্তু কিছু আর নাই। দেন আমরা ট্রাই করবো আমাদের সেকেন্ড যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটাকে ট্রু ফলসের কাটারে ফেলার জন্য বা পজিটিভ সাইডে ফেলার জন্য। তাহলে ব্যাঙ্ক ট্রান্সফার দুইটা ক্ষেত্রেই তো আমার ট্রু ফলস, নিচেরটা যাই হোক উপরেরটা আমি যদি আনচেঞ্জ রাখি আমার সেম অ্যাকশন পাচ্ছি। দেন আমি আবার এটাকে ফলস দিলাম, দেন অ্যাগেন ফলস কন্ডিশন, এবার ক্রেডিট কার্ডে চলে আসলাম এবং স্টিল আনরেজিস্টার্ড ইউজার্স। সো আনরেজিস্টার্ড ইউজার ক্রেডিট কার্ড দিয়ে $100 থেকে বেশি অ্যামাউন্ট যদি করতে চায়, মানে ফলস যদি হয়, তাহলে তারা পেমেন্ট করতে পারবে। এবার আমরা যদি চলে আসি আনরেজিস্টার্ড ইউজার ক্রেডিট কার্ড দিয়ে $100 নিচে যদি ব্যাঙ্ক ট্রান্সফার মানে ক্রেডিট ট্রান্সফার করতে চায় তাহলে সেটাও করতে পারবে। আমরা আরেকটা অ্যাকশন পেলাম। আচ্ছা, তাহলে আমাদের এইখানের কিন্তু দুইটা যে কম্বিনেশন ছিল সেটাও কাভার হয়ে গেল। ওকে, নেক্সট আমরা টপের যেটা আছে, এতক্ষণ তো আমরা ফুল টাইম এটাকে ফলস আকারে যাচ্ছিলাম, এবার আমরা কি এটাকে একটু ট্রু এর দিকে নিয়ে যাই। এখানে একটা সহজ একটা হিসাব রয়েছে, হিসাবটা হলো এইরকম, আমরা মোস্ট অফ দ্য কেসেসে আমরা যখন ডিসিশন টেবিল তৈরি করব আমাদের যে কন্ডিশন কতগুলো হবে খুব সহজে এটাকে একটা বের করার ওয়ে আছে। কন্ডিশন যে কয়টা হবে সেটাকে আমরা যদি n ধরি, n ইকুয়াল টু কন্ডিশন যদি ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা হলো 2 টু দি পাওয়ার n, মানে হলো আমাদের এটা ধরুন কন্ডিশন যদি 3টা কন্ডিশন আমার থাকে তাহলে 2 টু দি পাওয়ার n মানে হলো 2 ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, টোটাল আমরা 8টা টেস্ট কেস পাবো। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের এই ক্যালকুলেশনটা হয়। তো 8টা টেস্ট কেস যদি আমার হয়, আমার সবার উপরে যে থাকবে তাকে আমরা সমান ভাগে ট্রু ফলস আকারে ভাগ করে দিব, এবং তাই কিন্তু করেছি। দেখুন, প্রথম 4টা ফলস, পরের 4টা ট্রু। দেন নেক্সট লেয়ারে যে আছে, এই লেয়ারটা ধরুন শেষ, নেক্সট লেয়ারে যে আছে তাকে আমরা 2 দুগুণা 4 যারা আছে তাদেরকে তাদের যে হাফ অপশন করে করে ট্রু ফলস বা ওই ধরনের ভাইব দেয়, এই ধরনের টেস্ট কেস দিয়ে দিব। যেমন 2টা করে ব্যাঙ্ক ট্রান্সফার, 2টা করে ক্রেডিট কার্ড, 2টা ব্যাঙ্ক ট্রান্সফার, 2টা ক্রেডিট কার্ড, এবং লাস্ট যে অপশনটা আছে সেটার জন্য শুধু ট্রু আর ফলস, ট্রু আর ফলস। ফলস দিয়ে আমরা যেহেতু স্টার্ট করছি, সো আলটিমেটলি লাস্টে গিয়ে ট্রু হবে। এই কন্ডিশনটা দিয়ে তখন আমরা যদি এইভাবে করে কন্ডিশনটা সাজাই তাহলে আমরা যে আমাদের যে অ্যাকশনগুলো আছে এবং এখানে যদি কোনো নট অ্যাপ্লিকেবল স্টেট না থাকে তাহলে আমরা খুব ইজিলি, আমাদেরকে যদি কোশ্চেন করে যে কয়টা টোটাল টেস্ট কেস হলে 100% কাভারেজ হবে, আমরা ইজিলি বলে দিতে পারবো 8টা টেস্ট কেস, কারণ আমাদের কন্ডিশন ছিল 3টা। সো 2 টু দি পাওয়ার n। ওকে, এখানে ডিসিশন টেবিল নিয়ে জানার কিছু জিনিস ছিল। ডিসিশন টেবিলস আর অ্যান এফেক্টিভ ওয়ে অফ ডিসপ্লেইং কমপ্লেক্স লজিক, হেল্প প্রিভেন্ট ইম্পর্টেন্ট কন্ডিশনস বিং মিসড। যেটা বলছিলাম যে নর্মালি টেস্ট কেস লিখতে গেলে যদি মিস হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে সেটা রিডিউস হয়। এ ফুল ডিসিশন টেবিল হ্যাজ টেস্ট কেস অফ কভার এভরি কম্বিনেশন অফ কন্ডিশন।
আচ্ছা, এখানে আরও একটি জিনিস রয়েছে যে ফুল ডিসিশন টেবিল এবং মডিফাইড ডিসিশন টেবিল, এই বিষয়টা নিয়ে আমরা একটু লেটার ফেজে জানবো। আচ্ছা, কভারেজ ইজ মেজার্ড অ্যাজ দ্য নাম্বার অফ ডিসিশন রুলস টেস্টেড বাই এট লিস্ট নাম্বার টেস্ট কেস ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ ডিসিশন রুলস। আচ্ছা, এখন কাভারেজের বিষয়টা আমরা আসছি, একটু পরেই আসছি, এবং ক্যান বি ইউজড অ্যাট অল টেস্ট লেভেলস। আচ্ছা, প্র্যাকটিসে যদি যাই, আমরা এক্সাম্পলগুলো আরও ভালোভাবে দেখলে আমরা এটা বুঝতে পারবো। এখানে আমাদের একটি এক্সাম্পল রয়েছে, এ কোম্পানি ইজ রিওয়ার্ডিং দেয়ার এমপ্লয়ি দ্যাট আর পার্টিকুলারলি হার্ড ওয়ার্কিং। অল এমপ্লয়ি দ্যাট ওয়ার্ক মোর দ্যান 40 আওয়ার্স এ উইক আর টু বি পেইড এ বোনাস। সো আমাদের এখানে একটা কন্ডিশন পেলাম যে 40 ঘন্টার উপরে যারা কাজ করছে, সো মোর দ্যান 40 আওয়ার্স, এটা আমাদের একটা কন্ডিশন। In addition, some employee are eligible for overtime. আচ্ছা, একটা ওভারটাইমের কন্ডিশন রয়েছে, সেটা হলো an employee who have worked more than 5 hours overtime in the last 5 months will be rewarded with a day off. আচ্ছা, ডে অফ রিওয়ার্ড হবে যে এটা হলো আমাদের অ্যাকশন, কি ঘটবে, আর এই যে বোনাস পাবো এটা হলো আমাদের আরেকটা অ্যাকশন। তার মানে আমরা টোটাল দুইটা অ্যাকশন পেয়েছি। কন্ডিশনগুলো কি, ওয়ার্কার মোর দ্যান 40 আওয়ার্স কাজ করছে, এটা একটা কন্ডিশন। দেন ওভারটাইমের জন্য এলিজিবল হবে কি হবে না, এইটা একটা কন্ডিশন। যেমন আমাদেরকে বলা হয়েছে সাম এমপ্লয়িজ আর এলিজিবল, মানে এই ওভারটাইমের জন্য এলিজিবল হওয়ারও একটা ক্রাইটেরিয়া রয়েছে, স্পেসিফাই করা নেই, বাট কেউ কেউ এটা হবে, এবং এলিজিবল যারা হবে তারাই শুধু 5 আওয়ার্স ওভারটাইম করলে কাজে দিবে, আদারওয়াইজ কাজে দিবে না। তাহলে আমাদের 3টা কন্ডিশন এবং 2টা অ্যাকশন। এখানে একটা কন্ডিশন মোর দ্যান 40 আওয়ার্স, এবং সেগুলোই আমরা এখানে লিখেছি যে ওয়ার্ক মোর দ্যান 40 আওয়ার্স স্ট্যান্ডার্ড টাইম এলিজিবল ফর ওভারটাইম, এবং ওয়ার্ক গ্রেটার দ্যান 5 আওয়ার্স ওভারটাইম। কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট কেসেস নিডেড ফর ফুল কাভারেজ অফ দ্য ডিসিশন টেবিল। আচ্ছা, একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফুল, মানে যেই রুলসটা বলেছিলাম 2 টু দি পাওয়ার n, এই রুলসটা অ্যাপ্লাই করে আমরা ফুল ডিসিশন টেবিল পাই, কিন্তু আমাদের কোশ্চেনটা কি ছিল, একটু ডিফারেন্ট ছিল, যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস নিডেড ফর ফুল কাভারেজ। এই ফুল ডিসিশন টেবিলের ভিতর থেকেও আমরা কিন্তু কিছু টেস্ট কেস এলিমিনেট করতে পারি কিছু সিনারিওর উপর বেস করে, বাট স্টিল আমরা ফুল কাভারেজ পেতে পারি, যেহেতু আমাদেরকে মিনিমাম নাম্বার বলেছে। আচ্ছা, আমরা সেটা একটু ট্রাই করি। সো টেস্ট কেসগুলো আসলে কীভাবে হয়, ফাইনালি দেখতে এরকম হবে, কিন্তু আমরা একটু 1 বাই 1 যাই। সো ধরুন আমাদের এখানে টেস্ট কেস 4 একটা রয়েছে, আমাদের যদি টেস্ট কেস এক্সট্রা আরও একটা থাকতো এই দুইটার জন্য, বিষয়টা কীরকম হতো। সো আমরা সবগুলো ফলস হতো, এখানেও আমরা একটা ফলস পেতাম। আচ্ছা, ফলস পাওয়ার পরে দেন আমরা এলিজিবল ফর ওভারটাইম। সো প্রথমে আমরা এলিজিবল নট ফর ওভারটাইম, তারপরে বললাম এলিজিবল ফর ওভারটাইম, দেন আমাদের আরও একটা থাকতো এলিজিবল নট ফর ওভারটাইম, কারণ আমরা কি বলেছিলাম যে এক্স্যাক্টলি পরেরটা হলো দুইটা করে থাকবে। সো এখানে আমরা 2টা ট্রু দেখতে পাচ্ছি, কিন্তু ফলস দেখতে পাচ্ছি একটা, সো আমাদের আরও একটা ফলস থাকবে। সো 40 ঘন্টার বেশি অফিসও করে নাই, আবার তারা এলিজিবলও না, আবার তারা ওভারটাইমের জন্য কি অ্যাপ্লিকেবল না, অ্যাপ্লিকেবল না, সো নট অ্যাপ্লিকেবল। ওকে, আমরা যদি আবার সেম ওয়েতে লিখি নট অ্যাপ্লিকেবল, তাহলে এখানে বিষয়টা আসলে কি হলো, আমাদের টেস্ট কেস কেন কমে গেল। দেখুন, এই প্রথম 2টা কন্ডিশন যদি ফলস হয় তাহলে, এবং হিসাব অনুযায়ী কিন্তু আমাদের প্রথম 2টা টেস্ট কেস ফল আসতেই পারতো, যেহেতু আমাদের নর্মাল কম্বিনেশন কী ছিল যে 4টা ফলস 4টা ট্রু, তারপরে 2টা করে ফলস 2টা করে ট্রু। কিন্তু আমরা যদি এইখানে সেম ওয়েতে ফলো করতাম তাহলে আমাদের এই, মানে কেউ যদি 40 ঘন্টা ওভারটাইম করেই নাই এবং এলিজিবলও না ওভারটাইমের জন্য, তাহলে তো তার 5 ঘন্টা ওভারটাইম করার কোনো কোশ্চেনই আসে না, এবং এটা কিন্তু তখন ইরিলেভেন্ট হয়ে যেত। এবং এই 2টা ক্ষেত্রেই আমরা নর্মাল রুলস যদি ফলো করতাম আমরা কিন্তু সেম রেজাল্টই পেতাম, যে তাকে বোনাসও দেওয়া হবে না, তাকে ডে অফও দেওয়া হবে না, নর্মাল রুলস যদি আমরা ফলো করতাম। এবং 2টা ক্ষেত্রেই কিন্তু আমার এই ইরিলেভেন্ট একটা অপশন আমি পেতাম, যে আসলে সে ওভারটাইম করতে পারবে কি পারবে না, সে যদি জবই না করে, সে যদি এলিজিবলই না হয়, তাহলে সে ওভারটাইম করবে কিভাবে। এই কারণে এই 2টা টেস্ট কেসকে আমরা সিম্পলিফাই করে একটা সিঙ্গেল টেস্ট কেসে নিয়ে আসতে পারি। সো এই
এইভাবে যদি থাকতো এটা একটা ফুল ডিসিশন টেবিল হতো, বাট এটাকে সিম্পলিফাই করে আমরা কিন্তু একটা টেস্ট কেস কমিয়ে ফেলতে পারছি। সো আমাদের যে মেইন কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস নিডেড ফর ফুল কাভারেজ, সো আমরা যদি এই সিনারিওতে একটা টেস্ট কেস কমিয়েও ফেলি আমাদের কিন্তু স্টিল ফুল কাভারেজ হচ্ছে। আচ্ছা, দেন নেক্সট পার্টে যাই। নেক্সটে ধরেন আমাদের আরও একটা যদি টেস্ট কেস থাকতো, তো এখানে কি হতো, সবগুলো ট্রু হতো, 4টা ট্রু, দেন দুইটা করে ফলস। আচ্ছা, এখানে যদি একটা ফলস আসতো তাহলে ফুল ডিসিশন টেবিল কিন্তু আমরা তৈরি করছি। সো আমরা দেখলাম যে সে 40 ঘন্টার বেশি কাজ করেছে কিন্তু সে এলিজেবল না। সো এলিজেবল যদি না হয় তার সেম ওভারটাইম করার মতন কোনো কোশ্চেনই আসে না, এটা টোটালি ইরেলিভেন্ট। এলিজেবল না হলে সে করবে কিভাবে? আবারও কিন্তু ঘুরে ফিরে আমরা ওই অনেকটা সেম ধরনের জিনিসই পেয়ে গেলাম। সো এই দুইটা টেস্ট কেসকেও আমরা একটা সিঙ্গেল টেস্ট কেসের আন্ডারে নিয়ে আসতে পারি, বাকিগুলো অ্যাজ ইট ইজ। সো আমি যেটা বললাম 2 টু দি পাওয়ার 9 সেটা অ্যাপ্লাই করার পরে যদি আপনাদেরকে কোশ্চেনটা এরকম করে যে ফুল কাভারেজের জন্য ম্যাক্সিমাম কয়টা টেস্ট কেস দরকার, তাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার হবে 8টা। এবং আমাকে যদি এই যে সেটটা ধরুন আমি যেটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে যদি বলতো এক্সট্রা আর কয়টা টেস্ট কেস লাগবে, তাহলে কিন্তু আমরা আরও 2টা বলে দিতে পারতাম। কিন্তু আমাদের কোশ্চেনে যেহেতু বলেছে যে মিনিমাম টেস্ট কেস দিয়ে ম্যাক্সিমাম কাভারেজ মানে 100% ফুল কাভারেজ, সেই ক্ষেত্রে আমরা সিমিলার টাইপের বা ইরেলিভেন্ট টাইপের আইটেমগুলোকে নিয়ে একটা সিঙ্গেল টেস্ট কেস বানিয়ে ফেলে আমরা আমাদের টেস্ট কেসের সংখ্যাটা কমিয়ে ফেললাম। সো কোশ্চেন কীভাবে করছে তার উপরে ডিপেন্ড করে আমাদের অ্যান্সারটা হবে। এখানে আরও একটা এক্সাম্পল রয়েছে, এ পেমেন্ট প্রসেস ইজ রানিং এ প্রমোশন ফর কাস্টমার্স, এনি নিউ কাস্টমার that makes a payment using a debit or credit card will receive a code for free gift. সো এখানে একটা কন্ডিশন কি পাওয়া গেল আমাদের, নিউ কাস্টমার। আচ্ছা, এবং সে কি পাবে, উইল রিসিভ এ গিফট কোড। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি, এক্সিস্টিং কাস্টমার অনলি গেট এ গিফট কোড। কখন, ইফ দে মেক এ পেমেন্ট উইথ এ ক্রেডিট কার্ড। তার মানে এখানে এই যে ক্রেডিট আর ডেবিট কার্ড এটাও একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেল যে কীভাবে পেমেন্ট করেছে এবং কাস্টমারটা কি নিউ নাকি নিউ না। তাহলে এইখানে ধরুন আমাদের যদি এরকম একটা কোশ্চেন দেওয়া থাকতো যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অ্যাডিশনাল টেস্ট কেসেস রিকোয়ার্ড টু অ্যাচিভ ফুল কাভারেজ। কাভারেজ আমাদের ফুল লাগবে, আচ্ছা, কিন্তু স্টিল এই মিনিমাম নাম্বার অফ অ্যাডিশনাল টেস্ট কেস লাগবে, মানে ফুল কাভারেজের ডিসিশন টেবিলটা আমাদের লাগছে না, কাভারেজ ফুল লাগবে কিন্তু মিনিমাম টেস্ট কেস দিয়ে। আচ্ছা, এইখানে যদি আমরা এটাকে টেস্ট কেস এখান থেকে ডিরাইভ করতে থাকি তাহলে কীরকম হবে? তো আমরা যেটা বলছিলাম যে আমরা ইনিশিয়ালি হলো নেগেটিভ থেকে স্টার্ট করব এবং আমরা যদি নর্মাল ওয়েতে যাই তাহলে কিন্তু আমরা টোটাল 8টা পাবো এরকম সেট, যেহেতু আমাদের কন্ডিশন হলো 3টা। তার মধ্য থেকে আমাদের একটু দেখি তাহলে কি হয়। সো প্রথম যে কন্ডিশন আমি যেটা বলেছিলাম যে নেগেটিভ থেকে স্টার্ট করার জন্য আমি ফলো করি, নেগেটিভ থেকে যদি স্টার্ট করি তার মানে কি সবগুলোই নেগেটিভ হবে, যে কাস্টমার নিউ না, পেমেন্ট করেছে করে নাই, কিন্তু দেখুন এখানে কিন্তু তারা 1 এটা থেকে শুরু করেছে। তা আমরা যদি চিন্তা করি এইখানে আরেকটা টেস্ট কেস যে কাস্টমার নিউ না, পেমেন্ট করেছে করে নাই, ক্রেডিট কার্ড দিয়ে করেছে। আচ্ছা, পেমেন্টই যদি না করে তার ক্রেডিট কার্ড দিয়ে পে করার কোনো সম্ভাবনা আছে? সে কীভাবে করবে? তো কোনো পসিবলই না। পেমেন্টই করে নাই, সে ক্রেডিট কার্ড কি আর ডেবিট কার্ড কি ফ্রি গিফট পাবে না। ওকে, ফাইন। দেন নেক্সটে আমরা একটু পজিটিভ দিকে যাব যে কাস্টমার নিউ না, কিন্তু পেমেন্ট কি করেছে? হ্যাঁ করেছে। আচ্ছা, ক্রেডিট কার্ড দিয়ে করেছে? না করেনি, তাহলে আমরা ফ্রি গিফট পাচ্ছি না। দেন নেক্সটে আমরা চলে যাই, কাস্টমার কি নিউ? না, তাহলে সে কি পেমেন্ট করেছে? হ্যাঁ। তাহলে দেখুন এইখানে আমাদের আরও একটা যেই আইটেম ছিল যে আমরা বলেছিলাম কি প্রথমে আমাদের একটা হলো ইরেলিভেন্ট আইটেম। সো ইরেলিভেন্ট আইটেম যদি থাকে ওইটা একটু ঝামেলাযুক্ত জিনিস। তা আমাদের এখানে প্রথমে যদি আমরা ধরুন আমরা যদি আরও একটা টেস্ট কেস এভাবে চিন্তা করতাম যে নো দিয়ে টোটাল আমার 4টা হবে, তাহলে ধরুন নো দিয়ে যদি আমি এখানে আরও একটা বানাতাম তাহলে প্রথম 4টাই নো, তার মানে কাস্টমার নিউ না। এবং ইয়েস দিয়েও যদি আমি বানাতাম ধরুন 4টা আমার ইয়েস দিয়ে হতো, মানে কাস্টমার কি নিউ? হ্যাঁ, কাস্টমার নিউ। ওকে, দেন হলো নেক্সট লেভেলে 2টা করে যদি বানাতাম, পেমেন্ট করেছে করে নাই, নো ইয়েস।
আচ্ছা, আবার এখানে যদি বলতাম যে পেমেন্ট, তাহলে আমরা কি বলেছিলাম যে সেকেন্ড লেয়ারের জন্য দুইটা করে থাকবে, যে পেমেন্ট করেছে নো এবং আরেকটা যেটা সেটা হলো ইয়েস। তাহলে আমরা দুইটা নো পাচ্ছি। কিন্তু দেখুন এই সেম ওয়েতে পেমেন্টই যদি না করে, সে পেমেন্ট কিভাবে করেছে বিষয়টা কিন্তু টোটালি ইররিলেভেন্ট। মানে এখানে আমার ড্যাশ অথবা n/a চলে আসবে। এবং এই এই দুইটা টেস্ট কেস কিন্তু দেখতে মোটামুটি একই রকমই হলো। তার মানে আমরা এই দুইটাকে একটা সিঙ্গেল হিসেবে কনসিডার করতে পারি। এবং এই টেস্ট কেসটা কিন্তু আমাদের এই যে চারটা দেয়া ছিল তার মধ্যে প্রেজেন্ট নেই। সো এই টেস্ট কেসটা আমরা একটা ডিরাইভ করে পেলাম, একটা এক্সট্রা টেস্ট কেস পেলাম 100% কাভারেজের জন্য। নেক্সটে আবার চলে যাই। সো আমাদের সব ইয়েস, দেন নেক্সট লেয়ারে আমাদের ইয়েস, নো, দেন আরেকটা নো আসবে, দেন ইয়েস। যদিও তার কম্বিনেশনটা উল্টাপাল্টা হচ্ছে, আমরা নিজেরা যখন পার্সোনাল ডিসিশন টেবিল তৈরি করব তখন তো এরকম উল্টাপাল্টা আমরা করব না। তাহলে বিষয়টা কি হলো আমরা একটু দেখি যে সে কি নিউ কাস্টমার? হ্যাঁ নিউ কাস্টমার। পেমেন্ট করেছে? হ্যাঁ করেছে। এবার তার কোশ্চেন চলে আসবে, তাহলে কি সে ডেবিট কার্ড দিয়ে করেছে না কিভাবে করেছে? তো ধরলাম যে সে ক্রেডিট কার্ড দিয়ে করেনি, প্রথম নো। তাহলে কি সে গিফট পাবে? সো আমাদের কোশ্চেনটা কি ছিল যে পেমেন্ট ইউজিং এ ডেবিট অর ক্রেডিট কার্ড উইল রিসিভ এ কোড। হ্যাঁ সে পাবে। তার মানে সে যেভাবেই পেমেন্ট করুক না কেন, সে যেহেতু নিউ কাস্টমার সে পাবে। ওকে ফাইন। এবং নেক্সট আইটেমে যদি আমরা চলে আসি, সে কি নিউ কাস্টমার? হ্যাঁ। সে কি পেমেন্ট করেছে? করেনি। তার মানে পেমেন্ট না করলে কিভাবে পেমেন্ট করেছে টোটাল বিষয়টা ইররিলেভেন্ট হয়ে যায়, গিফট পাওয়ার তো কোনো কোশ্চেনই আসে না। থার্ডে চলে যাই, সে কি নিউ কাস্টমার? হ্যাঁ। পেমেন্ট করেছে? না, স্টিল পেমেন্ট করেনি। স্টিল পেমেন্ট যদি না করে বিষয়টা ইররিলেভেন্ট হয়ে যায়। তার মানে ঘুরে ফিরে এই দুইটা টেস্ট কেস আমার একই জিনিস ইন্ডিকেট করে। সো আমরা টেস্ট কেস তখনই কমিয়ে ফেলতে পারি যখন ইররিলেভেন্ট আইটেম আমাদের টেস্ট কেসের মধ্যে থাকে। এখানে যদি কোনো ইররিলেভেন্ট আইটেম না থাকতো, মানে তিনটা কন্ডিশনের একটাও যদি মানে ইররিলেভেন্ট হওয়ার কোনো পসিবিলিটি না থাকতো, তাহলে কিন্তু আমাদের টোটাল 8টাই টেস্ট কেস পেতাম। কিন্তু যেহেতু ইররিলেভেন্ট আইটেম ঢুকে যাচ্ছে, এই কারণে আমাদের টেস্ট কেস কিন্তু কমে আসছে। সো ইররিলেভেন্ট আইটেম হবে কি না এই জিনিসটা যদি আপনারা আগেই আইডেন্টিফাই করে ফেলতে পারেন, তাহলে আপনাদের ক্যালকুলেটেড টোটাল টেস্ট কেস থেকে দুইটা বাদ দিয়ে দিলেই আমরা ফুল কাভারেজের জন্য কয়টা লাগবে সেটা বলে দিতে পারবো, মানে সংখ্যার কথা বলে দিতে পারবো। ওকে, দেন 4 নাম্বার যেটা ছিল, এবং এই যে আমাদের যে টেস্ট কেসটা যেটা আমরা ডিরাইভড করলাম এই দুইটা অপশনে, এটাই হলো আমাদের আরেকটা টেস্ট কেস। মানে আমরা আরও একটা টেস্ট কেস পেলাম মিনিমাম টেস্ট কেস দিয়ে ম্যাক্সিমাম কাভারেজ বা 100% কাভারেজের জন্য। আর একটা তো ওরা দিয়েই দিয়েছে, সবগুলো ইয়েস। সবগুলো যখন ইয়েস হয়ে যাচ্ছে তখন আসলে আর কিছু বাকি থাকে না। সো এই কারণে আমি মোস্ট নেগেটিভ থেকে শুরু করতে বলি। যখন আপনার সবগুলো পজিটিভ হয়ে যাবে তখন আপনি এমনিতেই বুঝে যাবেন যে আমার ডিসিশন টেবিলটা তৈরি করা শেষ হয়ে গেছে। সো আমাদের অ্যান্সারটা হলো আরও দুইটা টেস্ট কেস আমাদের লাগবে মিনিমাম টেস্ট কেস দিয়ে 100% বা ম্যাক্সিমাম ফুল কাভারেজের জন্য। এখানে আরও একটা কোশ্চেন আমি রেখেছি। সো এখানে আমি পুরোটা আর না পড়ে আমি কন্ডিশনগুলো কি সেগুলো মার্ক করে রেখেছি। আমাদের প্রথম কন্ডিশন হলো থিওরিটিক্যাল এক্সাম যদি পাস করে তাহলে তারা প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারবে। এবং এখানে আরেকটা হলো ক্যান্ডিডেট যদি এটা ফার্স্ট টাইম না হয়, মানে সেকেন্ড অ্যাটেম্প্ট হয়, এবং তারা যদি স্টিল থিওরিটিক্যাল এক্সামে পাস না করতে পারে, তাহলে তারা বিং ব্যান্ড ফর অ্যাটেন্ডিং দ্য এক্সাম ফর এ পিরিয়ড অফ 1 মান্থ, 1 মাসের জন্য ব্যান করে দিবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি আমাদের ডিসিশন টেবিলের কন্ডিশন এবং অ্যাকশনগুলো পাই, সবসময় যে কন্ডিশন বেশি থাকবে অ্যাকশন কম থাকবে তা না, কন্ডিশন কম অ্যাকশনও বেশি থাকতে পারে। সো আমাদের কন্ডিশন আসলে মূল আমরা কি পেয়েছি যে এক্সাম ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছে কি করছে না, মানে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছে না মানে ওটা অটোমেটিকলি সেকেন্ড টাইম, এবং থিওরিটিক্যাল এক্সাম পাস করলো কি করলো না, যদি পাস করে তাহলে প্র্যাকটিক্যাল দিতে পারবে, নাহলে পারবে না। তাহলে অ্যাকশনগুলো কি হচ্ছে, গ্র্যান্ট অ্যাক্সেস টু প্র্যাকটিক্যাল এক্সাম। আচ্ছা, সেটা ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক, সে যদি থিওরিটিক্যাল পাস করে প্র্যাকটিক্যাল এক্সামে পেয়ে যাবে। অফার এ সেকেন্ড ট্রাই, যদি ফার্স্ট টাইম না হয় তাহলে সেকেন্ড টাইম সে এক্সাম দেওয়ার চান্স পাচ্ছে। আরেকটা অপশন হলো অ্যাকশন হলো যে ব্যান ফ্রম অ্যাটেম্পটিং ফর 1 মান্থ, 1 মাসের জন্য তাকে ব্যান করে দেওয়া হলো। এইখান থেকে যদি আমরা ডিসিশন টেবিলটা মেক করি, আমি কি বলেছিলাম যে আমাদের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন 2 টু দি পাওয়ার কন্ডিশন নাম্বার। তার মানে আমার এখানে কন্ডিশন হলো 2টা। সো 2 টু দি পাওয়ার কন্ডিশন নাম্বার মানে হলো 2 × 2।
সো টোটাল 4টা আমরা টেস্ট কেস পাবো যদি আমরা ফুল ডিসিশন টেবিল তৈরি করি। ওকে, তাহলে এখানে আবার দেখুন আমি যেটা বলেছিলাম যে শুধু যে নেগেটিভ থেকে আপনারা করতে পারবেন তা না, করলে বেটার পজিটিভ থেকেও কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। প্রথমে 2টা পজিটিভ নিয়েছি, মানে প্রথম যে উপরের অংশে যেটা থাকবে সেটা হলো টোটাল টেস্ট কেস ডিভাইডেড বাই 2 করে আমরা আগেই সেটাকে ডিস্ট্রিবিউট করে নিব। সো 2টা ট্রু 2টা ফলস দিয়ে নিলাম, তারপরে একটা ট্রু ফলস একটা ট্রু ফলস। এবার আমরা অ্যাকশনগুলো দেখি, অ্যাকশনগুলো আসলে কি হচ্ছে। যদি তার এটা ফার্স্ট অ্যাটেম্প হয়, মানে ফার্স্ট অ্যাটেম্প টু দ্য এক্সাম, ওকে ট্রু, মানে তার ফার্স্ট অ্যাটেম্প্ট এবং থিওরিটিক্যাল এক্সামে সে পাস করেছে, তাহলে সে প্র্যাকটিক্যাল এক্সাম পাবে। আবার যদি তার ফার্স্ট অ্যাটেম্প হয় কিন্তু সে থিওরিটিক্যাল পাস করেনি, তাহলে তার জন্য কি হবে, সে কিন্তু এটা পাবে না, এটা তার জন্য অ্যাপ্লিকেবল না, তার জন্য হলো সেকেন্ড ট্রাই অ্যাপ্লিকেবল। আচ্ছা, আবার সে কি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছে? না। এবং থিওরিটিক্যাল এক্সাম কি পাস করেছে? হ্যাঁ করেছে। সো ফার্স্ট টাইম থিওরিটিক্যাল এক্সাম পাশের সাথে সে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করুক বা সেকেন্ড টাইম অ্যাটেন্ড করুক, মূল জিনিস হলো আমার থিওরিটিক্যাল এক্সামটা পাস করা। সো 2টা ক্ষেত্রে আমার থিওরিটিক্যাল এক্সামটা পাস করেছে, তাকে কিন্তু স্টিল আমি এই অ্যাকশনে তাকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে দিচ্ছি। আর 2টাই যখন ফলস তখন আমি তাকে কিছুই দিচ্ছি না, ব্যান করে দিচ্ছি। আচ্ছা, এখন এইটা তো ছিল ফুল ডিসিশন। তাহলে ওই যে আমরা যেটা বললাম এইখানে দেখুন, এই যে সে পাস করছে কি করছে না, সে যদি কোনো একটা জায়গায় পাস করে তাহলে এটা তার ফার্স্ট অ্যাটেম্প্ট না সেকেন্ড অ্যাটেম্প্ট, এই জিনিসটা কিন্তু ইরিলেভেন্ট হয়ে যায়, এইটার আর কোনো ভ্যালু থাকে না। সো আমরা এই 2টা টেস্ট কেসকে একটা সিঙ্গেল টেস্ট করে, মানে ইরিলেভেন্ট আইটেম যখন চলে আসে তখন আমরা একটা সিঙ্গেল টেস্ট কেসে বানায় ফেলতে পারি। সো আমরা তাহলে এই 2টার কম্বিনেশনে একটা টেস্ট কেস পাবো, এটা 2 নাম্বার 3 নাম্বার, মানে আমরা মিনিমাম, আমরা যদি এটাকে কনসাইজ করে ফেলি এই টেস্ট টেবিলটাকে মিনিমাম কাভারেজের জন্য, তাহলে আমরা টোটাল 3টা টেস্ট কেস দিয়ে 100% কাভারেজ পেয়ে যাব। ওকে, সিম্পলিফাই ভার্সন। সো এখানে বলা হচ্ছে কি যে দ্য টেবিল ক্যান বি সিম্পলিফাই। সো এই ইরিলেভেন্ট বা ড্যাশ আইটেম মিনস দ্যাট দ্য ভ্যালু অফ দ্য কন্ডিশন ইজ ইরিলেভেন্ট ফর দ্য অ্যাকশন আউটকাম, মার্জিং কলামস ইন হুইচ সাম কন্ডিশন ডু নট এফেক্ট দ্য আউটকাম ইনটু এ সিঙ্গেল কলাম। ওকে, এবং আমরা তাই করেছি, এই 2টার ক্ষেত্রে আমাদের আউটকাম সেম, তাই আমরা সিঙ্গেল কলামে এদেরকে নিয়েছি। সো তাহলে কি নেক্সট কি পেলাম আমরা, ইন ডিসিশন টেবিল টেস্টিং দ্য কাভারেজ আইটেম আর দ্য কলাম কন্টেন্স ফিজিবল কম্বিনেশন অফ কন্ডিশনস টু অ্যাচিভ 100% কাভারেজ উইথ দিস টেকনিক টেস্ট কেস মাস্ট এক্সারসাইজ অল দিস কলামস। সব কলামকে আমরা এক্সারসাইজ করলাম। দেন coverage is measured at the number of exercised column divided by total number of feasible columns and is expressed as a percentage. আচ্ছা, কাভারেজের যে পার্সেন্টেজের বিষয়টা, তো আমরা যখন কনসাইজ করে ফেলবো ডিসিশন টেবিলটাকে, সিম্পলিফাই করে ফেলবো, তখন কিন্তু এই 3টা দিয়ে আমাদের 100% কাভারেজ হয়ে যাচ্ছে। আবার আমরা যদি কনসাইজ না করি, সিম্পলিফাই না করি, আমাদের তাহলে কিন্তু আরও একটা টেস্ট কেস বেশি আসতো এবং তার কারণে কিন্তু আমাদের তখন কাভারেজটা কমে যেত। আমাদের 3টা টেস্ট কেস দিয়ে তখন কাভারেজ হতো 75%। এখন অনেক সময় আমাদের আইএসটিকিউবিতে এমন কোশ্চেন আসে, হয়তো আমাদেরকে এরকম একটা টেবিল দিয়ে দেওয়া হলো, টেবিল দিয়ে দিলে সিম্পলিফাই ভার্সনের টেস্ট কেস দিয়ে আমরা ম্যাক্সিমাম কত % কাভারেজ পাবো, এটা জিজ্ঞেস করতে পারে। তাহলে আমাদের টোটাল হলো 4টা, তার মধ্যে সিম্পলিফাই ভার্সনে আমরা পাবো 3টা। তো আমাদেরকে তো জানতে হবে সিম্পলিফাই ভার্সন কিভাবে করতে হয়, আদৌ কি এখানে সিম্পলিফাই ভার্সন করা যাবে কিনা। আইএসটিকিউবি অনেক সময় সিম্পলিফাই ভার্সন না করা গেলেও আপনাকে কোশ্চেন করতে পারে সিম্পলিফাই দিয়ে কয়টা হবে। সো ফুল ডিসিশন টেবিল আর সিম্পলিফাইড ডিসিশন টেবিলের রেজাল্ট একই হতে পারে, সো 100%ই হবে। বা সেটা হতে পারে যে ফুল ডিসিশন টেবিল আর সিম্পলিফাইড ডিসিশন টেবিলে হয়তো 4টা দিয়েই ওটার কাভার হয়ে যাবে। যদিও এটা হয় না নর্মালি, এই ধরনের ইরিলেভেন্ট আইটেম যখন আসে তখন ফুল ডিসিশন টেবিল থেকে 2টা মাইনাস করলেই আমরা পেয়ে যাই, যদি আমাদের কন্ডিশন 3টা হয়। আর যদি আমাদের কন্ডিশন 4টা হতো তাহলে আমাদের কি হতো যে আমরা কিন্তু তখন কয়টা পেতাম, 2 to the power 4। ধরুন আমাদের এমন কোনো একটা এক্সাম্পল দিয়েছে যেখানে কন্ডিশন 4টা আছে, তাহলে টোটাল আমরা 2 × 2 × 2 × 2 টোটাল 16টা আমরা কন্ডিশন পেতাম বা টেস্ট কেস পেতাম। তো এই 16টার ভিতরে তখন আমরা 16 - 4 যদি করতাম, মানে 12টা দিয়েই আমাদের সিম্পলিফাই ভার্সন দিয়ে 100% কাভারেজটা হয়ে যেত। আজকের ভিডিও এখানেই শেষ।
এবং আগে যেটা বলেছিলাম বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস হলো মোস্ট কনফিউজিং এবং অ্যাম্বিগুয়াস টাইপের একটা টেকনিক। আর এই ডিসিশন টেবিলটা হলো মোস্ট টাইম কনজিউমিং, কারণ কন্ডিশনগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, অ্যাকশনগুলো খুঁজে বের করতে হবে, ফুল টেবিল ডিজাইন করতে হবে, ওর মধ্যে বাদ দেওয়া যাবে কি না। সো ঘুরে ফিরে 4 থেকে 5 মিনিট এই একটা কোশ্চেনের পিছনেই আপনাদের চলে যেতে পারে। তাই অবভিয়াসলি আপনারা ট্রাই করবেন একদম শেষের দিকে এটার অ্যান্সারটা দেওয়ার জন্য। এতে করে আপনাদেরই উপকার হবে, আপনাদের হাতে টাইম একটু বেশি থাকবে এবং আপনারা ঠান্ডা মাথায় রিল্যাক্সে এক্সামের অ্যান্সারগুলো দিতে পারবেন। এবং আপনি মোটামুটি যখন কনফিডেন্ট পাবেন যে হ্যাঁ আমি মোটামুটি 5 মার্ক তুলে ফেলেছি, তখন এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে আপনি অতটা প্রেশার ফিল করবেন না। প্রেশার যখন ফিল না করবেন, এমনিতেই একটা পজিটিভ আউটকাম এখান থেকে চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বা যারা কিউএ ফিল্ডে আগ্রহী বা যারা অলরেডি কিউএ ফিল্ডে আছে বা আইএসটিকিউবি এক্সাম দিতে চায় তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।